অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প ইরানে হামলার ছুতা খুঁজছেন, বললেন জাওয়াদ জারিফ। পবিত্র স্থানে ডান্স পার্টি, ফিলিস্তিনের শীর্ষ ডিজে গ্রেফতার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাবা চাইছেন ফ্রান্সের নাগরিকত্ব। ভ্যাকসিন নেয়ার পরও সচেতন থাকতে হবে, বললেন নরেন্দ্র মোদী। এদিকে মধ্যপ্রাচ্য থেকে রণতরী ও নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা, বলছে রয়টার্স। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায়ে যুক্তরাজ্যের এবার নতুন অধ্যায় শুরু। ইরানের প্রতিশোধ গ্রহণের ভয় আমেরিকার পিছু ছাড়বে না, বললেন জেনারেল মুসাভি। অতীত তুলে ধরতে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। এবং সর্বশেষ থাকছে সুপার সোলজার তৈরি করছে চীন ফ্রান্স। এ নিয়ে থাকছে একটি বিস্তারিত সংবাদ। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত নবী মুসা মসজিদ ডিজে পার্টি করার অভিযোগে ফিলিস্তিনের শীর্ষ ডিজে সামা আব্দুল হাদিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে 15 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার রাতে ওই মসজিদটিতে ডান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণী। সেখান থেকে ডিজে সামা আব্দুল সহ আরও 3 জনকে গ্রেফতার করে ফিলিস্তিনের আইন শৃঙ্খলা বাহিনী। নবী মুসা স্থানটি মুসলিমদের কাছে একটি পবিত্র স্থান। বিশ্বাস করা হয় এই স্থানটিতে মুসা আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছিল। এদিকে মসজিদে আয়োজিত ডিজে পার্টির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা। ডান্স পার্টির আয়োজকের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এতে দেখা যায় কয়েকজন তরুণী নবী মুসা মসজিদের ভেতরে উঁচু আওয়াজে পশ্চিমা সঙ্গীতের সুরে গাইছে ও নাচছে। এর মধ্যেই পরিবেশন করা হচ্ছে মদ। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ। এতে জড়িত প্রমাণিত হলে সবারই শাস্তি পেতে হবে বলেও ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার অজুহাত খুঁজছেন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বৃহস্পতিবার টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে মন্তব্য করেছেন তিনি। জাভেদ জারিফ বলেছেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত সৃষ্টির চেষ্টা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিষদ কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই না করে উল্টো B-52 বোমারু বিমান উড়িয়ে এবং মধ্যপ্রাচ্য প্রচুর পরিমাণে অস্ত্র পাঠিয়ে শত শত কোটি ডলার খরচ করছেন। বৃহস্পতিবার পেন্টাগন ঘোষণা দিয়েছে বিমানবাহী যুদ্ধজাহাজ সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যাহার করে আনা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে এটি সেখানে মোতায়েন করা হতে পারে। আগামী 3 জানুয়ারি ইরানের জেনারেল সুলাইমানি হত্যার বছর পূর্তি উপলক্ষে দেশটির নেতাদের প্রতিশোধ নেয়ার হুঙ্কারে মধ্যপ্রাচ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। কারণ ইরানের নেতারা সুলাইমানি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার একজন উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিনীদের নতুন বছরের সকালে স্বাদ আস্বাদন করতে দেয়া হবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতেই হবে। হোয়াইট হাউস ছাড়ার আগে অভিবাসীদের ওপর নতুন করে খড়গ চাপালেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার একজোড়া অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন তিনি, যাতে গ্রিন কার্ড প্রত্যাশী এবং অস্থায়ী বিদেশি শ্রমিকরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না। মহামারীতে বিধ্বস্ত অর্থনীতিতে মার্কিন শ্রমিকদের সুরক্ষায় এমন পদক্ষেপ দরকার বলে মনে করছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। গত এপ্রিল এবং জুনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, গত 31শে ডিসেম্বর, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই মেয়াদ 2021 সালের 31শে মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নাভিশ্বাস ওঠার মতো বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন এই প্রেসিডেন্ট। যদিও কিছু সংখ্যক বিদেশি শ্রমিকের ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিরোধিতা করে আসছে। আগামী 20শে জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন, কিন্তু দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিকভাবে এসব নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ব্যাপারে তার কাছ থেকে কোনো আশ্বাস আসেনি। প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা দ্রুতই উঠিয়ে নেওয়া সম্ভব। দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে 2 কোটি নাগরিককে বেকারত্বের সুবিধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন ফ্রান্সের নাগরিকত্ব চান। ইউরোপীয় ইউনিয়ন থেকে বরিস জনসনের ব্রিটেনের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়া মেনে নিতে পারছেন না তার বাবা। স্ট্যানলি জনসন ইতিমধ্যে ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার আবেদন প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন। ফরাসি RTL রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বরিস জনসনের বাবা একথা জানিয়েছেন। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, তবে স্ট্যানলি জনসন চাইছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক অটুট থাকুক। তাই ইউরোপীয় ইউনিয়নের আরেক সদস্য রাষ্ট্র ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করতে চাইছেন 80 বছর বয়স্ক স্ট্যানলি। সাক্ষাৎকারে বরিস জনসনের বাবা বলেছেন, এটি এমন নয় যে একজন ব্রিটিশ ফরাসি হয়ে যাচ্ছে। মূলত ফ্রান্সের সঙ্গে আমাদের নারীর টান রয়েছে। আমার মা ফরাসি ছিলেন, আমার নানিও ফ্রান্সের, নানির মাও ফরাসি। আমি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকতে চাই, সেই কারণে ফ্রান্সে থাকতে যাচ্ছি। স্ট্যানলি জনসন ইউরোপীয় পার্লামেন্টের একজন সাবেক সদস্য। 2016 সালের ব্রেক্সিট বিষয়ক গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ভোট দিয়েছিলেন তিনি। 1973 সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর তিনি আন্তর্জাতিক এই সংস্থার ব্রাসেলসে নিয়োগ পাওয়ার প্রথম কর্মী। তিনি ইউরোপীয় কমিশনেও কাজ করেছেন। RTL রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে স্ট্যানলি বলেন, আমি সবসময় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকতে চাই। ফ্রান্সের সঙ্গে তার গভীর পারিবারিক সম্পর্ক রয়েছে, তাই তিনি দেশটির নাগরিকত্ব পেতে আগ্রহী। সাক্ষাৎকার দেওয়ার সময় 80 বছর বয়সী স্ট্যানলি খাঁটি ফরাসি ভাষায় কথা বলেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে নিজের রণতরী নিমিতজের সঙ্গে থাকা নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে। পেন্টাগন এক বিবৃতিতে বলছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে নিমিতজ নৌবহরের গত 10 মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস AP জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিতজ মোতায়েন রয়েছে, যা এ অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলো। ইরানের কোস্ট ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে, তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা। এর আগে বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম 2টি B-52 বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে, দেশটির জেনারেল সুলাইমানিকে হত্যার ঘটনায় জড়িত সবাইকে উচিত শিক্ষা দেবে। ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মুসাভি গত বৃহস্পতিবার তেহরানে বলেছেন, তার দেশ যে অঙ্গীকার করে তা অবশ্যই পূরণ করে। সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল আগেই, তবে 31 ডিসেম্বর পর্যন্ত সরকারিভাবে ইউরোপীয় ইউনিয়নের অংশ ছিল যুক্তরাজ্য। ব্রাসেলসের সময় 31 তারিখ মধ্যরাতে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হলো বরিস জনসনের দেশ। ব্রেক্সিট সম্পূর্ণ হলো। এবার যুক্তরাজ্য থেকে ইউরোপের যে কোনো দেশে যেতে গেলে ভিসা লাগবে। ইউরোপ থেকে যুক্তরাজ্য গেলে একটি নির্দিষ্ট সময় ভিসা ছাড়া থাকা যাবে, তার বেশি সময় থাকতে হলে ভিসা নিতে হবে। সীমান্তে বসছে পুলিশ। যুক্তরাজ্যের ব্রেক্সিটের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। 31 তারিখ রাতেও সে বিতর্ক উস্কে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইংরেজি নিউ ইয়ার উপলক্ষে দেওয়া বক্তৃতায় তিনি বলেছেন, যুক্তরাজ্য শুধু ফ্রান্সের প্রতিবেশীই নয়, বন্ধু দেশ। ব্রেক্সিটের পর কিভাবে সেই সম্পর্ক বজায় থাকবে তা নিয়ে ফ্রান্স বেশ উদ্বিগ্ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন বছর উপলক্ষে বক্তৃতায় বরিস বলেছেন, যুক্তরাজ্য একটি স্বাধীন আন্তর্জাতিকবাদে বিশ্বাসী রাষ্ট্রে পরিণত হলো। স্বাধীনভাবে এবার বাণিজ্যে অংশ নেওয়া যাবে। মূলত 31 তারিখ রাত 11টার সময়ে সরকারিভাবে ইউরোপ থেকে বিদায় নেয় যুক্তরাজ্য, কারণ তখন ব্রাসেলসের ঘড়িতে 12টা বাজে। ব্রাসেলস যেহেতু ইউরোপীয় ইউনিয়নের রাজধানী, ফলে তাদের সময়ে যুক্তরাজ্যকে বিদায় নিতে হয়। এবার আর যুক্তরাজ্যের মানুষ ইউরোপে স্বাধীনভাবে যাতায়াত করতে পারবেন না। ভিসা করেই ইউরোপের যে কোনো দেশে ঢুকতে হবে। চুক্তি অনুযায়ী 180 দিনের মধ্যে 90 দিন টানা কোনো যুক্তরাজ্যের মানুষ ইউরোপের কোনো দেশে থাকতে চাইলে তাকে ভিসা করাতে হবে। অন্যদিকে ইউরোপের কোনো মানুষ যুক্তরাজ্যে টানা 6 মাস ভিসা ছাড়া থাকতে পারবেন। তার বেশি থাকতে হলে তাকে ভিসা লাগবে। করোনা ভাইরাস প্রতিহত করার ভ্যাকসিন আসা এখন কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। দেশে গণহারে টিকা দেওয়ার জন্য সব রকমের পর্যবেক্ষণের কাজও শুরু হয়ে গেছে। দেশের সব রাজ্যে 2 জানুয়ারি থেকে শুরু হবে ভ্যাকসিনের ড্রাই রান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, করোনা ভ্যাকসিন নেওয়ার পরও 2020 সালের এই করোনা শিক্ষা নিয়েই আগামী বছরেও চলতে হবে।
আমি আগেও বলেছি, এখনও বলছি, যতক্ষণ না টিকা আসছে ততক্ষণ নিয়মে ফাঁকি দেওয়া যাবে না। ভ্যাকসিন আসা এখন শুধু সময়ের অপেক্ষা, কিন্তু সেই সময় পর্যন্ত সকলকে সজাগ থাকতে হবে। তবে ভ্যাকসিন আসা মানেই নিয়ম সরিয়ে ফেলা নয়। অনেকেই মনে করছেন যে টিকা নিলে আর কোনো নিয়ম মানার দরকার নেই, কিন্তু নেয়ার পরও বিধি মানতে হবে, সচেতন থাকতে হবে। কিন্তু ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সাবজেক্ট বিশেষজ্ঞ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে মোদির এই মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। জরুরি অনুমোদন দেওয়ার লক্ষ্যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের ডেটা বিশ্লেষণ করার পরিকল্পনা করা হয়েছে। করোনা ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি এবং বিতরণ করার জন্য সেরাম সংস্থা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে। অন্যদিকে ভারত বায়োটেক ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় কোভ্যাক্সিন তৈরি করছে। নতুন যুগের যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিশেষ ক্ষমতা সম্পন্ন সেনা তৈরি করছে বিশ্বের পরাশক্তি দেশগুলো। অস্ত্র প্রতিযোগিতার দৌড়ে ইতিমধ্যে প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছেন চীন ও ফ্রান্স। যুদ্ধক্ষেত্রে শুধু হত্যা করার লক্ষ্যে ল্যাবে তৈরি হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ও টার্মিনেটরের মতো নতুন প্রজন্মের সেনা, যাদের নাম দেওয়া হয়েছে সুপার সোলজার। মূলত ডিএনএ সংস্কার, বায়ো ইঞ্জিনিয়ারিং ও উন্নত রোবট প্রকৌশলের সমন্বয়ে তৈরি এসব সেনাকে শিগগিরই যুদ্ধক্ষেত্রে সাধারণ সেনার মতো দেখা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে সুপার সোলজার নিয়ে উদ্বেগ জানাচ্ছেন তারা। 2020 সালে করোনা মহামারীর হলেও যুদ্ধ সংঘাত কম হয়নি বিশ্বে, আর এসব যুদ্ধে নতুন নতুন প্রযুক্তির ব্যবহারও ছিল চোখে পড়ার মতো। যেমন সর্বশেষ নাগোর্নো কারাবাখ যুদ্ধে আনকোরা মডেলের সব ড্রোন ব্যবহার করেছে আজারবাইজান এবং আর্মেনিয়া। আগামী দিনে আরও ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র দেখা যাবে বলেই মনে হচ্ছে। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে সম্প্রতি সুপার সোলজার বানানোর ঘোষণা দেয় চীন। এরপর আনুষ্ঠানিকভাবে সে পথে হাঁটার ঘোষণা দিয়েছে ফ্রান্সও। দেশ দুটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সৈন্যদের সক্ষমতা বৃদ্ধি করবে। বিশেষ প্রজাতির এই সেনাদের তৈরি করা হবে কেবল খুন করার জন্য। গত সপ্তাহে এমন সেনা তৈরির অনুমোদন দিয়েছে ফরাসি সরকার। অনেকে আশঙ্কা করছেন ভবিষ্যতে সব দেশেই এরকম কৃত্রিম উপায়ে শক্তি বর্ধিত করে সেনা তৈরি করা হতে পারে। 1 জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ারা নতুন ধরনের জাতীয় সঙ্গীত গাইবে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় সঙ্গীতের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। পরিবর্তিত কথা অনুসারে অস্ট্রেলিয়াকে তরুণ ও মুক্ত উল্লেখ করা হবে না, বরং থাকবে আমরা এক এবং মুক্ত, যা দেশটির দীর্ঘ দেশীয় ইতিহাসের প্রতিফলন ঘটাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর এই পরিবর্তনের ঘোষণা আকস্মিক হলেও সরকারের বিভিন্ন স্তরে এটিকে স্বাগত জানানো হয়েছে। মরিসন বলেছেন, তিনি আশা করছেন এই পরিবর্তন ঐক্যের চেতনা সৃষ্টি করবে। 18 শতকে শ্বেতাঙ্গ ইংরেজদের দ্বারা ঔপনিবেশিক সেকেলে আবদ্ধ আরো কয়েক হাজার বছর আগে থেকে অস্ট্রেলিয়াতে জনগণের বসবাস ছিল। গত বছরের শুরুতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের নেতা গ্যাডিচ বেরোলাইজিকার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার সুপারিশ করেছিলেন। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, তার দেশ শহীদ কাসেম সুলেমানি হত্যার প্রতিশোধ নিতে পারে বলে যে ভয় আমেরিকাকে পেয়ে বসেছে তা তাদের পিছু ছাড়বে না। তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি জেনারেল সুলাইমানিকে হত্যার কাজে যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ইরানের প্রতিশোধ গ্রহণের আতঙ্কে রয়েছে। তারা গত 1 বছর ধরে সব সময় এই ভয়ে রয়েছে যে কোনো সময় সুলাইমানি হত্যার প্রতিশোধমূলক আঘাতে তারা কুপকাত হতে পারে। জেনারেল মুসাবি আরও বলেছেন, এসব শক্তি ভালো করে জানে ইরান এবং এদেশের সর্বোচ্চ নেতা যে কথা বলেন তাতে তারা দৃঢ় সংকল্প এবং তারা যে প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন। শহীদ সুলাইমানি মধ্যপ্রাচ্যে প্রতিরোধ শক্তির যে বীজ বপন করেছেন তা আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, আমেরিকা জেনারেল সুলাইমানিকে হত্যা করে আধিপত্যকামী ব্যবস্থা ও ইহুদিবাদী ইসরায়েলের পতনের পথ ত্বরান্বিত করেছে। গত বছরের 3 জানুয়ারি ভোর রাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলা ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানিকে শাহাদাত বরণ করান তারা। ওই হামলায় জেনারেল সুলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থী স্বেচ্ছাসেবী বাহিনী হাসদার সাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দুদেশের মোট 10 জওয়ান ও কমান্ডার শহীদ হয়েছেন।